আসসালামু আলাইকুম। আমরা আজকে থেকে একটা নতুন সিরিজ নিয়ে কাজ করব, যেটার আমরা নাম দিয়েছি হচ্ছে ডেইলি এমসিকিউ। এখানে আমরা হচ্ছে মিক্সড এমসিকিউ নিয়ে আলোচনা করব, মানে কোনো একটা স্পেসিফিক টপিক বা স্পেসিফিক চ্যাপ্টার বা স্পেসিফিক সাবজেক্ট না, এখানে হচ্ছে সব সাবজেক্টের কম্বাইন্ড আর কি এমসিকিউ থাকবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে হচ্ছে একটা প্রশ্নের ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করা হবে, পাশাপাশি ওই কোশ্চেনটার সাথে রিলেটেড আরও কী কী কোশ্চেন হইতে পারে সেটা নিয়ে দেখা যাচ্ছে একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করা হবে। আমরা কোশ্চেনটার ব্যাখ্যাও দেখব এবং ব্যাখ্যা থেকে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো, যেগুলো যে কোনো সময় পরীক্ষায় আসতে পারে বা এসে থাকে, সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো হচ্ছে ধরিয়ে দেবার চেষ্টা করব ব্যাখ্যা থেকে আর কি ওই এমসিকিউটার। অর্থাৎ একটা এমসিকিউকে এতগুলো ডাইমেনশন থেকে হচ্ছে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব, যাতে করে আপনার আউট নলেজ অনেক বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের এমসিকিউ এর টোটালি একটা ডিফারেন্ট আর কি সিরিজ, যেটা হচ্ছে ডেইলি এপিসোড আকারে আসবে, প্রত্যেক দিন একটা করে বা দুইটা করে এপিসোড থাকবে। পাশাপাশি আমাদের যে অন্য আলোচনাগুলো আছে, যেমন হচ্ছে আমরা বাংলাদেশ বিষয়াবলীর প্রাচীন যুগ নিয়ে কাজ করেছি, সেটাও চলমান থাকবে এবং গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক যে একটা প্লেলিস্ট আসার কথা সেটাও আসবে। বাট এটার পাশাপাশি হচ্ছে আমরা ডেইলি এমসিকিউ এটা রাখবো। এটার আমরা প্রতিদিন খুব বেশি না 8 থেকে 10টা কোশ্চেন হয়তো আমরা আলোচনা করব, ডিটেলসে ব্যাকগ্রাউন্ড ধরে ধরে আলোচনা করব ব্যাখ্যা সহ। এটার সময় হয়তো হবে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট এর মধ্যেই। বাট এটা প্রত্যেক দিন থাকবে, যাতে করে এই একটা কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন আলোচনার মাধ্যমে এমসিকিউ রিলেটেড যে প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলো আশা করি খুব ইজিলি সলভ হবে। তো আজকের যে এপিসোডটা আমরা এটা আজকে শুরু করি, জাস্ট কিছু আর কি ইনিশিয়ালি কথাবার্তা বলে নিলাম। আমাদের প্রথম কোশ্চেন আজকের, যে কোন সংস্থা সুশাসন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে। তো এইখানে আমরা ফার্স্টে জানার চেষ্টা করব যে শ্বেতপত্র জিনিসটা কি। এটা হচ্ছে একটা দেশের যখন পার্লামেন্ট কোনো একটা দলিল আর কি প্রকাশ করে, সেটাকে শ্বেতপত্র বলা হয়। এটা হচ্ছে কোনো সংস্কার কার্যক্রমের আগে, যেমন বর্তমানে আমরা জানি যে বাংলাদেশে বেশ কিছু হচ্ছে সংস্কার কমিশন গঠিত হয়েছে। তো কোনো সংস্কারের আগে নতুন আইন তৈরির ক্ষেত্রে চূড়ান্ত করার পূর্বে যেটা আর কি, যে দলিলটা আর কি প্রকাশ করা হয়, সেটাকেই শ্বেতপত্র বলে। তো এটার উত্তর ব্যাখ্যাটা তো আমরা দেখতেই পাচ্ছি, এই যে এটার সুশাসন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কাউন্সিল কমিউনিটি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, ইইসি। এটা এখানে সুশাসন রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমরা জাস্ট হচ্ছে একটু রিডিং দিয়ে নিতে পারি আর কি। এরপরের কোশ্চেন আমরা যেটা আলোচনা করব, যে কার মতে মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। তো মূল্যবোধ আমরা জানি হচ্ছে ভালো মন্দের যে পার্থক্য, সেটা কি মূল্যবোধ বলে। এখন মূল্যবোধকে এক একজন সমাজ বিজ্ঞানী এক এক রকমভাবে এক এক ভিউ পয়েন্ট থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করছেন। তো এই উক্তিটা হচ্ছে ফ্র্যাঙ্কেলের। মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। তো আমরা ফ্র্যাঙ্কেলের উক্তি বাদেও বাকি তিনজন যে অপশানে আছে, উইলিয়াম কি বলছে মূল্যবোধ সম্পর্কে, উইলিয়াম বলছে হচ্ছে মূল্যবোধ হলো একটা মানদণ্ড। শেফার কি বলছে এবং মেরিল কি বলছে। হ্যাঁ, মেরিলের সংজ্ঞাটাই কিন্তু সবচাইতে বেশি আসে। সো আগে আমরা হচ্ছে মেরিল কি বলছে সেটা দেখে আসি। যে মেরিলের মতে সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন, যা গোষ্ঠীগত কল্যাণের সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ মনে করে। এটা বারবার পরীক্ষায় এসে থাকে, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। তারপরে উইলিয়াম যেটা আমরা বললাম, যে মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড। আর শেফার বলছে ভালো মন্দ, ঠিক বেঠিক এবং আকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নামই মূল্যবোধ। এটাই অনেকটা মানে অ্যাপারেন্টলি বেস্ট একটা সংজ্ঞা বলে মনে হচ্ছে শেফারেরটা, বাট এসে থাকে বেশি হচ্ছে মেরিলের সংজ্ঞাটা। ওকে, আমরা 4টা সমাজবিজ্ঞানীর মূল্যবোধ সম্পর্কে 4টা সংজ্ঞা সম্পর্কে জানলাম। এখান থেকে 4টা এমসিকিউ আসতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যাই, যে ব্যক্তিগত মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধকে লালন করে। হ্যাঁ, এখানে কিন্তু একটা ব্যাপার আসে যে ব্যক্তিগত মূল্যবোধ কোনটা, গণতান্ত্রিক মূল্যবোধ কোনটা, যেমন পরম সহিষ্ণুতা গণতান্ত্রিক মূল্যবোধ। তারপরে হচ্ছে সামাজিক মূল্যবোধ কোনগুলো, রাজনৈতিক মূল্যবোধ কোনগুলো, বা রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, এগুলো নিয়ে কিন্তু অনেক ডিটেলস বিভিন্ন ধরনের কোশ্চেন, কনফিউজিং কোশ্চেন এসে থাকে।
তো সেগুলো আমরা ডিটেলস দেখব পরবর্তীতে। আজকের এই কোশ্চেনটা হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ সামাজিক মূল্যবোধকে লালন করে। হ্যাঁ, এখানে এখানে যেটা ব্যাখ্যাটা আছে, ব্যাখ্যাটা একবার রিডিং দিতে পারেন। আর হচ্ছে আমরা যেটার কথা বললাম যে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং যে অর্থনৈতিক অধিকার, এই তিনটা অধিকার সম্পর্কে আমরা যদি একটু ডিটেলস জানতে পারি তাহলে ভালো হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখি হচ্ছে রাজনৈতিক অধিকার কোনগুলো। স্থায়ীভাবে বসবাসের অধিকার, আপনি কোথাও স্থায়ীভাবে বসবাস করবেন, এটা আপনার রাজনৈতিক অধিকার। নির্বাচনের অধিকার বোঝাই যাচ্ছে রাজনৈতিক অধিকার। সরকারি চাকরি লাভের অধিকার, এটাও কিন্তু সামাজিক অধিকার না, এটাও কিন্তু আপনার রাজনৈতিক অধিকার। এটা অনেক এসে থাকে যে সরকারি চাকরি লাভের অধিকারটা কোন ধরনের অধিকার। আপনি বিদেশে আছেন, সেখানে নিরাপত্তা লাভ করবেন, সেটাও হচ্ছে এক ধরনের রাজনৈতিক অধিকার। সরকারের সমালোচনা করার অধিকার রাজনৈতিক অধিকার। ভোট প্রদানেরটা এটা ইজিলি বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা এবার অর্থনৈতিক অধিকার সম্পর্কে দেখব। তার আগে কিছু এমসিকিউ দেখতে পারি, যেমন রাজনৈতিক অধিকার কোনটি, এই যে সরকারের সমালোচনা করার অধিকার। রাজনৈতিক অধিকার কোনটি, বিদেশে অবস্থানকারী নিরাপত্তা লাভের অধিকার। এখানে হচ্ছে ভোট প্রদানের অধিকার, ভোট প্রদানের অধিকার, নির্বাচনের অধিকার, ভোট প্রদানের অধিকার, ভোট প্রদান, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা, হ্যাঁ, স্থায়ীভাবে বসবাসের অধিকার, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা, রাজনৈতিক অধিকার, নাগরিকের কোন শ্রেণীর অধিকার, এটা হচ্ছে আইনগত অধিকার। হ্যাঁ, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট যে এটা কোন শ্রেণীর অধিকার, আইনগত অধিকার, নট সামাজিক। আচ্ছা, কোনটি নাগরিকের রাজনৈতিক ভোটাধিকার। সরকারি চাকরি লাভ, কোনটি রাজনৈতিক অধিকার, সরকারি চাকরি লাভ, এটা অনেক বেশি আসে। আর নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার। ওকে, রাজনৈতিক অধিকার আমরা মোটামুটি দেখলাম। আমরা এবার হচ্ছে অর্থনৈতিক অধিকার সম্পর্কে দেখব। আচ্ছা, অর্থনৈতিক অধিকারের মধ্যে আছে অবকাশ লাভের অধিকার, অর্থাৎ আপনার যে চিত্ত বিনোদন বা লেজার পিরিয়ড, হ্যাঁ, এটা হচ্ছে আপনার এক ধরনের অর্থনৈতিক অধিকার। এটা কিন্তু সাধারণত দেখে অর্থনৈতিক অধিকার মনে হয় না, বাট মনে রাখতে হবে যে অবকাশ লাভের অধিকার একটা অর্থনৈতিক অধিকার। হ্যাঁ, অর্থনীতিতেও সরেও আছে, এটা তো সরেও আছে, এখান থেকেও আপনারা একটা ইয়ে করতে পারেন, বাট এটাতে কনফিউজড হওয়া যাবে না। কর্মের অধিকার, এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে, এটা অর্থনৈতিক অধিকার। ন্যায্য মজুরি লাভের অধিকার এবং শ্রমিক সংঘ করার অধিকার। দেখেন এখানে কিন্তু শ্রমিক সংঘ, এটা আসলে কিন্তু মাথায় আসে যে এটা একটা রাজনৈতিক অধিকার, বাট না, এটা হচ্ছে শ্রমিক সংঘ করার অধিকার, এক ধরনের অর্থনৈতিক অধিকার। ওকে, আমরা এবার সামাজিক অধিকারগুলো দেখব। ওকে, নাগরিকের সামাজিক অধিকারের মধ্যে রয়েছে জীবনের অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার, চিন্তা ও মত প্রকাশের অধিকার, অর্থাৎ আমাদের সংবিধানে যে অধিকারগুলো আছে, আর্টিকেল 36 চিন্তা ও মত প্রকাশ, আর্টিকেল 39 হচ্ছে যে বাক স্বাধীনতার যে অধিকারগুলো, হ্যাঁ, চলাফেরার যে স্বাধীনতা, চলাফেরারটা 36, চিন্তা ও মত প্রকাশ 39। তারপর হচ্ছে সংবাদপত্রের যে স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এটাও এক ধরনের সামাজিক অধিকার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার, এটা এক ধরনের সামাজিক অধিকার। আইনের চোখে সমানাধিকার, এটাও সামাজিক অধিকার। এই যে দেখেন সম্পত্তির অধিকার, এইটা কিন্তু সবসময় মনে হয় যে এটা একটা অর্থনৈতিক অধিকার, যে সম্পত্তি অর্থ রিলেটেড ব্যাপার, বাট না, এটা হচ্ছে আমাদের সংবিধানের 42 আর্টিকেলে আছে সম্পত্তির অধিকার। তো এটা হচ্ছে সামাজিক অধিকার, এটা মনে রাখতে হবে, ভুল করা যাবে না। ওকে, ধর্মের অধিকার, পরিবার গঠনের অধিকার, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার লাভের অধিকার, শিক্ষার অধিকার, নিজস্ব সংস্কৃতি ও ভাষার অধিকার এবং খ্যাতি বা সম্মান লাভের অধিকার, এগুলো হচ্ছে আমাদের সামাজিক অধিকার। অর্থাৎ আমরা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক 3 ধরনের অধিকারের প্রকারভেদগুলো পড়লাম, যাতে করে এখান থেকে যেই এমসিকিউ আসুক না কেন আমরা ক্লিয়ার থাকতে পারি। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই যে হিন্দু থিয়েটার নামক প্রথম বাংলা নাট্যাভিনয়ের উপযোগী রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন কে। এখানে দেখেন এই কোশ্চেনটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন না, একটু দেখা যাচ্ছে আনঅর্থোডক্স কোশ্চেন, বাট আমরা এটার ব্যাখ্যার জন্য এই কোশ্চেনটাকে পিক করছি। তারপরে উত্তরটা দেখে নিই যে প্রসন্ন কুমার ঠাকুর। বাট এখানে দেখেন যে বাংলা নাটকের প্রথম অভিনয় হয় কবে, 1795 সালে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে বাংলা নাটকের প্রথম অভিনয় 1795 সালে হয়। ওকে, 18 শতকের শেষ দিকে নেপালে বাংলা নাটক রচিত ও অভিনীত হয়। তারপর এখানে যে একজনের নাম, যে রুশ দেশীয় যে আগন্তুক কলকাতায় প্রথম বেঙ্গল থিয়েটার স্থাপন করেন। তো বেঙ্গল থিয়েটার প্রথম কে স্থাপন করেন, এই যে হেরাসিম লেবেডভ,
ইনি হচ্ছে রুশ দেশীয় একটা আগন্তুক, তিনি হচ্ছে বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠা করেন। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তিনি হচ্ছে যে দ্য ডিসগাইজ অ্যান্ড লাভ ইজ দ্য বেস্ট ডক্টর নামে 2টা নাটক বাংলাতে আর কি ভাষান্তরিত করে এবং এই দেশীয় পাত্রপাত্রীর দ্বারা অভিনয় করান। এই যে এতগুলা ইনফরমেশন এখানে আছে, প্রত্যেকটা ইনফরমেশনই কিন্তু এমসিকিউতে আসার মতন। আপনি খাতায় লিখে রাখেন। আমি এটা সাজেস্ট করবো যে যখন এই ক্লাসগুলো বা লেকচারগুলো দেখবেন করবেন, একটা খাতা সামনে রাখবেন, জব সলিউশন টাইপের খাতা, যেখানে এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো থাকবে। আপনি খাতায় ইনফরমেশনগুলো লিখে রাখবেন, যেটা আপনার পরীক্ষার আগে রিভিশন করতে খুব ইজি হবে আর কি। তো এই যেটা বললাম যে বাংলা নাটকের প্রথম অভিনয় 1795। এখানে আরও একটা ইম্পর্টেন্ট যে বাংলা মৌলিক নাটক রচনার সূত্রপাত হয় কবে? বাংলা মৌলিক নাটক রচনার সূত্রপাত হয় 1852 সালে। সম্ভবত এটা ভদ্রার জুন হবে, আমি শিওর না, বাট এটা হচ্ছে সালটা মনে রাখেন যে 1852 সালে বাংলা মৌলিক নাটক রচনার সূত্রপাত হয়। আর এই যে এমসিকিউ যেটা যে 1831 সালে প্রসন্ন কুমার ঠাকুর কলকাতায় হিন্দু থিয়েটার নামক প্রথম বাংলা নাট্যাভিনয়ের উপযোগী রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন। বাট প্রথম বেঙ্গল থিয়েটার কিন্তু করেন এই যে রুশ দেশীয় যে আগন্তুক হেরাসিম লেভিদভ, ইনি হচ্ছে প্রথম বেঙ্গল থিয়েটার স্থাপন। ওখানে অনেকগুলো ইনফরমেশন আর কি, একটু আলাদা করে 4-5টা ইনফরমেশন হিসেবে নোট করে রাখতে পারেন। ওকে, এই এমসিকিউটার আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। নেক্সট এমসিকিউ হচ্ছে কোন যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ডোমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল? তো আমরা ডোমিনো তত্ত্বটা জানি যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে সমাজতন্ত্রের প্রসার ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, এটাও আসে যে ডোমিনো তত্ত্ব কে আর কি প্রয়োগ করে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, হ্যাঁ, উনি হচ্ছে ডোমিনো তত্ত্বটা দেন। তো এটা হচ্ছে সমাজতন্ত্রের প্রসার ঠেকানোর জন্য ডোমিনো তত্ত্ব দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এটা সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই দেওয়া হয় এবং কোন অঞ্চলে এটা প্রচুর আসে, যে এটা ডোমিনো তত্ত্বটা কোন অঞ্চলের জন্য ছিল? এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ আপনারা আসিয়ানভুক্ত দেশগুলা, আসিয়ানভুক্ত যে দেশ এটাকেই তো বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়া, যেমন মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই যে দেশগুলা, এই দেশগুলোতে যাতে সমাজতন্ত্র মানে আঁকড়ে না বসতে পারে, এই জন্যই যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ডোমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে কোন যুদ্ধের সময়? এটা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ, 1973 অ্যারাউন্ড, মানে ওই সময় যে যুক্তরাষ্ট্রের সাথে ভিয়েতনাম যুদ্ধ, ওই সময়ে ডোমিনো তত্ত্বটা হচ্ছে প্রয়োগ করেছিল। তো এখানে আমরা একটু ব্যাখ্যাটা দেখি যে এই যে মার্কিন প্রেসিডেন্ট ডি আইজেনহাওয়ার 1954 সালের সংবাদ সম্মেলনে ইন্দোচীন কমিউনিজমের কথা উল্লেখ করার সময় এই তত্ত্বটা হচ্ছে বর্ণনা করেন। হ্যাঁ, এখানে বলা হয় যে কোনো একটা রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয় তাহলে পাশের রাষ্ট্রটাও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে, অর্থাৎ রাষ্ট্রগুলোকে সমাজতন্ত্রীদের দখলে যেতে দেওয়া যাবে না, যেন গণতন্ত্র চালু থাকে। এই জন্যই এই তত্ত্বটা তিনি হচ্ছে প্রয়োগ করেছিলেন। তো এখানে হচ্ছে স্নায়ুযুদ্ধের সময়, অর্থাৎ যে সোভিয়েত এবং যুক্তরাষ্ট্রের যে স্নায়ুযুদ্ধ বা যেটাকে শীতল যুদ্ধ বলা হয়, সেই সময় এবং ভিয়েতনাম যুদ্ধ, এই দুইটা সময়ই হচ্ছে যুক্তরাষ্ট্র এই ডোমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল এবং এটা প্রয়োগকর্তা হচ্ছে আইজেনহাওয়ার। প্রয়োগ করা হয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়াতে। দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য এটা প্রযোজ্য ছিল। কত সময় পর্যন্ত? 50 থেকে 89। আমরা জানি যে সোভিয়েতের পতন হয় 91-এ, তার আগ পর্যন্ত আর কি, 50 সাল থেকে 89 পর্যন্ত এই যুক্তরাষ্ট্র এই তত্ত্বটা প্রচার করেছিল। সো এখানে কিন্তু এটা কনসেপচুয়ালও আসে, আমাদের রিটেন যেটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 40 মার্কের কনসেপচুয়াল, সেখানে ডোমিনো তত্ত্ব কি এটা এসে থাকে। হ্যাঁ, তো এখানে এই ইনফরমেশনগুলো মোটামুটিভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে পারলে হবে। ওকে, চর্যাপদের কোন কবি ত্রিপুরার রাজা ছিলেন? এটা জাস্ট জেনে রাখবেন যে ডম্বিপা। এটার ব্যাকগ্রাউন্ড খুব একটা বেশি নয়, হচ্ছে চর্যার 14 নং পদের হচ্ছে পদকর্তা। হ্যাঁ, চর্যাপদ সম্পর্কিত বাকি যে ইনফরমেশন সবই আপনারা জানেন, এটা আলাদা করে আর কি বলার কিছু নাই। এখানে আমরা বাঁধনহারা উপন্যাসের চরিত্র নয় কোনটা? এটা হচ্ছে তাহমিনা, কারণ তাহমিনা হচ্ছে কুহিলিকা উপন্যাসের চরিত্র। আমরা জানি যে নজরুল 3টা উপন্যাস লিখেছেন, তার মধ্যে পত্র উপন্যাস হচ্ছে বাঁধনহারা, বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বাঁধনহারা, যেটার চরিত্র হচ্ছে সোফিয়া, নুরুল হুদা, রবিউল। এনারা সবাই হচ্ছে বাঁধনহারা উপন্যাসের চরিত্র এবং তাহমিনা হচ্ছে কুহেলিকা উপন্যাসের চরিত্র, যেখানে হচ্ছে 18টা পত্র আছে। এটাও আসে যে মানে কতটি পত্র আছে? 18টা পত্র। এবং এটা হচ্ছে কোন পত্রিকায়? মুসলিম ভারত। মুসলিম ভারত পত্রিকাটা হচ্ছে 1920 সালে সম্ভবত
প্রকাশিত হয় এবং এটা হচ্ছে মোজাম্মেল হক রচিত একটা পত্রিকা। এই দুইটা ইনফরমেশনও খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, মুসলিম ভারত সম্পর্কিত। তো এইটা হচ্ছে মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে বাঁধনহারা উপন্যাস। নায়ক হচ্ছে নুরুল হুদা, নুরুল হুদা, আর চরিত্র হচ্ছে নুরুল হুদা, রবিউল, রাবেয়া, সোফিয়া, মাহবুবা। এটাও ইম্পর্টেন্ট যে মাহবুবা হচ্ছে বাঁধনহারা উপন্যাসের চরিত্র। ওকে, এখানে কিছু প্রবন্ধ সম্পর্কে বলা আছে, এগুলো দেখে নেবেন। কাজী নজরুলের কাব্যগ্রন্থগুলো দেওয়া আছে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। বিশ্ব পরিবেশ দিবস 2025-এর আয়োজন করবে কোন দেশ? এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। 2025 আমরা জানি যে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। 5 জুন এটা হচ্ছে আয়োজিত হয়ে থাকে। এই বছরের স্লোগান ছিল আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার, উই আর জেনারেশন রিস্টোরেশন। ওকে, তো দক্ষিণ কোরিয়া বা কোরিয়া প্রজাতন্ত্র প্লাস্টিক দূষণের অবসানের লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস 2025-এর আয়োজন করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন দেশ নারীদের স্বেচ্ছায় গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেয়? এটা খুব রিসেন্টলি ফ্রান্স হচ্ছে এই স্বীকৃতিটা দেয় 2024 সালের মার্চে। হ্যাঁ, 2024 সালের মার্চে হচ্ছে ফ্রান্স প্রথম দেশ হিসেবে নারীদেরকে স্বেচ্ছায় গর্ভপাতের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে দিয়েছে। ওকে, নেক্সটে হচ্ছে আমরা দেখব যে আইএফসি, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন। আমরা জানি যে বিশ্বব্যাংক গ্রুপের 5টা প্রতিষ্ঠান অঙ্গ সংস্থান, তার মধ্যে আছে আইবিআরডি আছে, আইএফসি আছে, যেটা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ করে থাকে। তারপরে মিগা আছে, মিগা MIGA, যেটা 1988-এ হচ্ছে প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে মিগা। আইএফসি হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ করে। তারপর আছে হচ্ছে IDA, যাকে বলা হয় হচ্ছে সফট লোন উইন্ডো, মানে বিশ্বব্যাংক যেটা, যে আমরা জানি যে 1944-এ ব্রেটন উডস যে কনফারেন্স, সেটার মধ্য দিয়ে বিশ্বব্যাংক প্রতিষ্ঠা পায়। এটার হচ্ছে 5টা হচ্ছে অঙ্গ প্রতিষ্ঠান আছে, 5টার প্রত্যেকটার কাজই আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আইএফসি, IBRD, IDA, মিগার কাছ তো বললাম যে বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান। IDA হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে সহজ শর্তে ঋণ প্রদান করে। আর আইএফসি যেটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এটা বোধহয় 1956-এ প্রতিষ্ঠা। এটা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ করে থাকে। এই যে 1956 সালের প্রতিষ্ঠা হয়। এটার কাজ হচ্ছে মূল লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন। কাজের ক্ষেত্র হচ্ছে টেকসই উন্নয়নের সহায়তা, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অর্থায়ন, এবং SME মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ উন্নয়নে ভূমিকা রাখে। ওকে, আচ্ছা, এই কোশ্চেনের ব্যাকগ্রাউন্ড এবং ওভারঅল অ্যানালাইসিস শেষ। আমরা এবার যাব AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। আপনারা জানেন যেটা একটা চায়নার একটা ব্যাংক। এটার সদর দপ্তর জানতে চাওয়া হয়েছে। এটার সদর দপ্তর হচ্ছে বেইজিং, চায়না। এ থেকে মনে রাখবেন A, আর বেইজিংয়ে B। হ্যাঁ, এই B। তো এটার সদর দপ্তর বেইজিংয়ে, চায়না। আর যেটা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা হচ্ছে চায়নার, যেটা ব্রিক্স প্রতিষ্ঠিত, মানে ব্রিক্সের যে ব্যাংকটা, সেটার সদর দপ্তর সাংহাই, চীন। বাট এটা AIIB এর সদর দপ্তর বেইজিং, চায়না। এটাকে হচ্ছে বিশ্ব ব্যাংকের বিকল্প আর কি বলা হয়ে থাকে। তো এটার বর্তমান সদস্য হচ্ছে 105+, 105টিরও হচ্ছে বেশি। এশিয়া এবং অন্যান্য অঞ্চলে টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামো এবং অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগের উদ্দেশ্যে এই ব্যাংকটা প্রতিষ্ঠা করা হয়েছে 2015 সালে। হ্যাঁ, এটার হচ্ছে মূলধন $100 বিলিয়ন। তো এটাই ছিল AIIB রিলেটেড ইনফরমেশন। আমরা আজকের এপিসোডটা এই পর্যন্ত রাখি। নেক্সটে আমরা আরও ছোটো করার ট্রাই করব, 8 থেকে 10 মিনিটের মধ্যে 8-10টা কোশ্চেন নিয়ে আর কি আমাদের প্রত্যেকটা এপিসোড থাকবে।